নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালিয়া। শুরু করছি কথাকের আজকে আরও একটা বিশেষ এপিসোড, স্পেশাল এপিসোড। আসলে এই সময় সত্যি সত্যি ভারী অদ্ভুত পরিসরে রয়েছি আমরা, ভারী অদ্ভুত পরিবেশ। প্রত্যেক মুহূর্তে ঘটনা ঘটে চলছে, না শুধু দেশের মধ্যে নয়, দেশের বাইরেও বিভিন্ন জায়গায় প্রত্যেক মুহূর্তে। আসলে গোটা বিশ্ব এই মুহূর্তে অশান্ত হয়ে উঠেছে, আর হওয়াই স্বাভাবিক। যত সময় এগোবে, যত নতুন নতুন টেকনোলজি, যত বেশি ক্ষমতার লড়াই, তত বেশি এই অশান্ত থাকা, তত বেশি উথাল পাথাল থাকা। দুয়ারে শোনা যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। প্রত্যেক মুহূর্তে পক্ষ বেছে নেওয়ার তাগিদ, তার সঙ্গে ক্ষমতার আস্ফালন। আর এই জায়গাতেই আজকে কথা যে নিয়ে আমরা আলোচনা করব, বিষয়টা সত্যি খুব ভাবার বিষয়, ভাবনা চিন্তার বিষয়। শুধুমাত্র দেশের শাসক দলের কাছে নয়, আমার মনে হয় একই সঙ্গে বিরোধীদের কাছেও। এই উথাল পাথাল আবহে, যেখানে বিশ্বে প্রত্যেক মুহূর্তে ক্ষমতাধর দেশ তার নিজের পক্ষ বেছে নিচ্ছে, ক্ষমতার আস্ফালন কেউ করছে, কেউ লুকিয়ে, কেউ চুরিয়ে, প্রত্যেক মুহূর্তে একটা উত্তেজনা রয়েছে, প্রত্যেক মুহূর্তে টেক্কা দেওয়ার লড়াই রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত যেভাবে ক্রমশ বিশ্বগুরুর পথে এগিয়ে যাচ্ছে, সে এগিয়ে যাওয়ার পথে কি কাঁটা বিছিয়ে দিচ্ছে ঘরের শত্রুরা। কেন বলছি এ কথা? আপনারা জানেন যে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য যুদ্ধের দামামা বাজছে। আপনারা জানেন যে ইরান ইসরায়েল সম্মুখ সমরে রয়েছে এই মুহূর্তে। আর এই জায়গা থেকে আমার প্রশ্ন, কখনো আমেরিকার অবস্থান, কখনো রাশিয়ার অবস্থান, কখন চীন তার স্ট্যান্ড চেঞ্জ করছে, কখনো বা ইসরায়েল সরাসরি যুদ্ধ ঘোষণা করছে। বিভিন্ন সমীকরণের মাঝখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা বরাবর পালন করেছে ভারত। কিন্তু সেই ভারতই ক্রমশ কূটনীতিক হোক, বিদেশ নীতি হোক এবং তার নিজস্ব ক্ষমতায় ভর করে, যে ছবি আমরা দেখেছিলাম সাম্প্রতিক সময় পাকিস্তানকে প্রত্যাঘাত করার সময়, ভারত গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ভারত কেন বিশ্বগুরু হয়ে উঠেছে। কিন্তু এই গুরুত্বপূর্ণ সময় আমরা বলি না যে রইল পিছনে তারা পিছনে টানতে থাকবে। সত্যি কি দেশের স্বার্থে এক রকমের স্বর পাচ্ছি আমরা? তা পাকিস্তানের ক্ষেত্রে অপারেশন সিঁদুর হোক, বা প্রধানমন্ত্রীর যে কোনো নীতি হোক, এমনকি কোথাও উন্নয়ন হোক, কিংবা বিদেশ সফর হোক, প্রত্যেক মুহূর্তে, বিশেষত অপারেশন সিঁদুর তো বারবার বলবো আমি, যেভাবে যে ভাষায় কিছু কিছু বিরোধী রাজনৈতিক দল তাকে ছোট করেছে, ভুল ব্যাখ্যা করা হয়েছে, দেশের মাটিতে থেকে অপমান করা হয়েছে, আমি সত্যি জানি না এই সময় দাঁড়িয়ে ভারত কোন পথে এগোবে। সত্যি কি সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে যে বাইরের গোটা বিশ্বের কাছে যে সমীকরণ তৈরি হচ্ছে, সেখানে নিজেকে বিশ্বগুরু হিসেবে এগিয়ে নিয়ে যাওয়া, তুলে ধরা, একটা শক্তিশালী বিদেশ নীতি তৈরি করা, নাকি আরও বেশি চ্যালেঞ্জের জায়গা হচ্ছে যে ঘরের শত্রুদেরকে জবাব দেওয়া? প্রত্যেক মুহূর্তে যারা প্রমাণ চায়, প্রত্যেক মুহূর্তে যারা ছবি চায়, তাও সে ছবি আসার পরও তা নিয়ে ব্যঙ্গ, কটাক্ষ, আরও অনেক কিছু। যে বিরোধী অপারেশন সিঁদুরের মতো একটা সাকসেসফুল প্রত্যাঘাতকেও ছোট করতে কিছু কসুর রাখিনি। এই মুহূর্তে সত্যি সত্যি এই নতুন ভারত, বিশ্বগুরু ভারতের প্রায়োরিটি কী হওয়া উচিত? সত্যি বিশ্বের ময়দানে নিজেকে বিশ্বগুরু প্রমাণ করা আর এগিয়ে যাওয়া, নাকি আগে ঘরের শত্রুদেরকে প্রমাণ দিয়ে তাদেরকে জব্দ করা? এই নিয়ে খোলামেলা একটা আলোচনা হওয়া খুব দরকার। আমি জানি না যে কে কোন পক্ষে বলবেন, কারণ অনেকেরই মনে হতে পারে যে ঘর সামলানো জরুরি, কারণ বিরোধীদের যদি উপযুক্ত জবাব না দেওয়া হয় তাহলে বিরোধীদের যে ন্যারেটিভ সেটাই তো মান্যতা পাবে, দিতে তো হবেই। কিন্তু অনেকেই বলছেন যে এতগুলো দেশ যারা প্রত্যেক মুহূর্তে এগিয়ে যাচ্ছে, লড়াইয়ের ময়দানে দাপটের সঙ্গে একে অপরকে প্রত্যাঘাত করছে, হামলার পাল্টা হামলা চলছে, সেই সমস্ত জায়গাতেই কি বিরোধীদের একই অবস্থা? এক একটা ছোট ছোট পদক্ষেপ নিলেও প্রশ্নবাণে বিদ্ধ করে দেওয়া হয়। আমি জানি না কোনটা হবে। আমার সঙ্গে কিন্তু দুপক্ষে যারা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করি। রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, প্রত্যেক মুহূর্তে বিরোধীদের সওয়াল জবাবে যাকে প্রতিদিন পড়তে হচ্ছে, কিন্তু যদিও রাজ্যের ক্ষেত্রে, কিন্তু নিঃসন্দেহে কেন্দ্রের দেশের শাসক দলের অন্যতম প্রতিনিধি, জনপ্রতিনিধি। রয়েছেন বিজেপি মুখপাত্র এবং অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, এবং রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। আরেক দিকে রয়েছেন অধ্যাপক বিশ্বজিৎ দাস, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ, এবং রয়েছেন অধ্যাপক আজিজুল বিশ্বাস। বিভিন্ন সময়তে রাজ্যের ইস্যু নিয়ে আমরা একাধিক সময় কথা বলেছি, আলোচনা করেছি, কিন্তু সময় এসছে কোথাও সত্যি সত্যি
আসলে দেশের মধ্যেও আমরা কোন কোন বিষয় নিয়ে, আমরা বলি না যে সমালোচনা চাইলেই করা যায়, প্রশ্ন চাইলেই করা যায়, কিন্তু কোন ক্ষেত্রে আমি কথা বলবো আর কোন ক্ষেত্রে নয়, কোন ক্ষেত্রে শুধুমাত্র সমালোচনাকে গুরুত্ব দেব আর কোন ক্ষেত্রে বেছে নেব যে দেশ আর পছন্দের দলের মধ্যে কোনটা প্রায়োরিটি, এটার বোধহয় সময় এসে গেছে। কারণ গোটা পৃথিবী এই মুহূর্তে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি যাকে দিয়ে শুরু করব, একদম শুরু করবো অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। প্রত্যেকের জন্য 3 মিনিট সময়। বিমল দা। স্বর্ণালী, আজকে এখানে কথা বলতে গিয়ে আমার মনে পড়ে যাচ্ছে 70-এর দশকে শুরুর কথা। তখন বয়স খুব অল্প, মনে রাখার মতো বয়স হয়েছিল সেটা বলতে পারবো না, কিন্তু যেহেতু বাড়িতে একটা রাজনীতি চর্চা ছিল, প্রচুর মানুষ আসতো, যুদ্ধ নিয়ে কথা হতো, বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন আসতো, তারা কথা বলতো। একটা বিষয় আমি দেখেছি, পরবর্তীকালে যখন রাষ্ট্রবিজ্ঞানে অধ্যাপনা শুরু করলাম, কিছু গবেষণামূলক কাজের জন্য সেই সময়কার খবর কাগজগুলো ঘাঁটলাম, 70-এর দশকে অদ্ভুত একটা ঐক্য ছিল। ঐক্যটা হচ্ছে যে পাকিস্তানের বিরুদ্ধে কোনো দল লড়াই করছে না, পাকিস্তানের বিরুদ্ধে ভারতবর্ষ লড়াই করছে, তার পাশে দাঁড়াতে হবে। পার্লামেন্টের বাইরে সেই সময়কার বিভিন্ন রাজনৈতিক দল, জনসংঘ, লোকদল, আদি কংগ্রেস, প্রত্যেকে কিন্তু সেই সময় সরকারকে সমর্থন করেছে। বিরোধিতা কখন এসছে? যখন 1972 সালে সিমলা চুক্তি হয়েছিল। এত জয়ের পরেও ইন্দিরা গান্ধী একটা অদ্ভুত হাস্যকর চুক্তি করেছিলেন, ভারতের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছিলেন, তার তীব্র সমালোচনা হয়েছিল, কিন্তু যুদ্ধের সময় ভারতবর্ষের সমস্ত মানুষ পাশে দাঁড়িয়েছিল। আমি বালাকোট স্ট্রাইক থেকে স্বর্ণালী দেখতে পাচ্ছি অদ্ভুত বিষয়, যে যখনই সরকার, এখানে কোনো দলের ব্যাপার নয়, সরকার যখন হয় সে তো সরকার, সে যখন একটা দেশের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিচ্ছে, অনেক আগে নেওয়া উচিত ছিল, আমাদের আগের সরকারগুলো সেভাবে নেয়নি। বালাকোটের স্ট্রাইক যখন হলো তখন প্রমাণ চেয়েছে একাধিক রাজনৈতিক দল, এই পশ্চিমবাংলার রাজনৈতিক দলটাও প্রমাণ চেয়েছে, প্রমাণ আছে, বালাকোটের স্ট্রাইক হয়েছে। বালাকোটের স্ট্রাইক যেন হাওয়াই ওড়ানো হয়েছিল, এই সরকার যেরকম হাওয়াই ওড়াই চারদিকে, এই পশ্চিমবঙ্গের সরকার ওরা ভেবে যে বালাকোট স্ট্রাইকটা মতো হাওয়াই ওড়ানো হয়েছিল আকাশে। ঠিক সেই রকম অপারেশন সিন্দুর যখন পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দেওয়া হলো, বহুদিন পরে পাকিস্তান এই জবাবটা পেল, যেরকম ইরানে ইসরায়েল যেভাবে হানা চালিয়েছে, ঠিক সেই রকম পাকিস্তানের 9টা গুরুত্বপূর্ণ যে তাদের টেররিস্ট ঘাঁটিগুলোকে ভারতবর্ষ গুঁড়িয়ে দিল, তারপরেও এই দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি? রাহুল গান্ধী কি বলেছেন? এই রাজ্যের শাসক দলগুলো কি বলেছে? শাসক দল কি বলেছে? যে কি হয়েছে, কেন হয়েছে, আর সিঁদুরকে নিয়ে নিজের স্ত্রীকে সিঁদুর কেন পরাচ্ছেন না, এই ধরনের অতি অশ্লীল কথা কেন? আমি মনে করি এটা অশ্লীল কথা, যুদ্ধের আবহে এই ধরনের কথাগুলো অশ্লীল কথা। একজন কেউ যদি চায় যে আমাদের দেশের প্লেন সব পড়ে গেছে, কোনো প্রমাণ নেই, মিথ্যে কথা বলে, আর সামরিক বাহিনী কোথাও সে ধরনের কথা বলেনি, এটাও খুব খারাপ কথা। এটা বাইরের কাছে না বার্তাটা চলে যায়। আসলে এখন আমরা একটা মিডিয়া বিপ্লবের যুগে বাস করছি। আজকে এখানে আমি যা বলছি ওটা পাকিস্তান লোকজন বসে শুনতে পারে, আমেরিকার লোকজন বসে শুনতে পারে। এখানে যখন বলা হয় খাগড়াগড় বিস্ফোরণের পর এটা এই কাজ করেছে, পাকিস্তানের বড় বড় খবর কাগজে বেরোয় যে দেখো হে, তোমরা তো খালি ISI এর দোষ দাও, একটা দেশের মুখ্যমন্ত্রী এর দোষ দিচ্ছে, আমরা কিছু করিনি। এই রকম অদ্ভুত ধরনের যে বিরোধী দলগুলো, যাদের কাছে ক্ষমতাই বড় কথা, তারা দেশ নিয়ে কথা বলে। জাস্ট একটা দুটো লাইনে শেষ করছি। ভারতবর্ষকে বিশ্বগুরু মানুন না মানুন, ভারতবর্ষ এখন একটা বিশ্ব শক্তি। এই যে পৃথিবীতে একটা নতুন আবহ তৈরি হয়েছে, যুদ্ধের আবহ, ভারতের ভূমিকা বাড়ছে, ভারতবর্ষকে তার ভূমিকা পালন করতে হবে, ভারতবর্ষ প্রস্তুত। কিন্তু নিজের ঘরে এই অবস্থা, আমি বলি এরা যাই করুক, ভারতবর্ষ তার ভূমিকা পালন করছে, ওই যারা পেছনে আছে না, পেছনেই পড়ে থাকবে, তাদের জীবনে আর সামনে এগোতে হবে না। আমার এই জায়গা থেকে প্রশ্ন সরাসরি আমি আসছি দেবাশিস দার কাছে। দেবাশিস দা, আমি জানি না যে সত্যি ইসরায়েল যখন হামলা করছে বা ইরান যখন হামলা চালাচ্ছে, তার দেশে আমি দেখছিলাম যে আকাশে ঝাঁকে ঝাঁকে মিসাইল আসছে। আমার মনে পড়ছিল আমার দেশে সদ্য 1-1.5 মাস আগের সেই দৃশ্যগুলো, যখন সারা রাত জেগে আমরা লাইভ কভারেজ করছিলাম, আমরা দেখছিলাম যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম কি সক্রিয়তার সঙ্গে, কি অসাধারণ পারফরমেন্স, একটা মিসাইলও দেশের মাটি স্পর্শ করতে পারেনি। সব কিন্তু সুদর্শন চক্র ছিল না, আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি, তার মধ্যে আকাশ ছিল, আকাশ মিসাইল ও এয়ার ডিফেন্স সিস্টেম। কিন্তু অদ্ভুত রকমভাবে
দেশের ভেতর থেকে হঠাৎ এক শ্রেণীর মানুষরা, তার মধ্যে আপনার পছন্দের রাজনৈতিক দলও রয়েছে, যারা রাস্তায় নেমে পড়া শুরু করে দিল, যুদ্ধ নয় শান্তি চাই, এটা জেনেও যে ভারত যুদ্ধ করছে না, এটা জেনেও যে ভারত শুধুমাত্র প্রত্যাঘাত করছে, এটা জেনেও যে ভারত পাকিস্তানের সাধারণ মানুষ, সাধারণ আবাসন, বাড়ি ঘর, স্কুল কলেজ হাসপাতাল কোথাও অ্যাটাক করেনি, শুধুমাত্র জঙ্গি ঘাঁটি, শুধুমাত্র এয়ারবেস। আমার বক্তব্য, সত্যি একটা দেশ, তার এত রাজনৈতিক বিরোধী, এত রাজনৈতিক দল, নিঃসন্দেহে ভালো, সুস্থ গণতন্ত্রের লক্ষণ, কিন্তু শুধুমাত্র প্রমাণ চাওয়া, জবাব চাওয়া, আরও বদনাম করা, ব্লেম দেওয়া, প্রত্যেক মুহূর্তে দেশের সরকারকে মিথ্যুক প্রমাণ করা, এর মধ্যে শুধুমাত্র আমরা থেকে যাব? না, একেবারেই নয়। আমি আমার প্রধানমন্ত্রীর কথা যদি বলি, প্রধানমন্ত্রী সবসময় বলেন মিত্র, উনি সম্বোধন করেন। আমার তো মনে হচ্ছে আজকে আমরা হয়তো লড়াই করছি, এদিকে এক পক্ষ অন্যদিকে আরেক পক্ষ, বা আমরা বলছি দেশের মধ্যে শত্রু আছে, কিন্তু আমি যে যুদ্ধ পরিস্থিতির সময় চলে যাই, যুদ্ধ পরিস্থিতির সময় থেকে আমি দেখেছিলাম বা আমি অবজার্ভ করেছি, বা আপনারা সবাই অবজার্ভ করেছেন, সে সমস্ত বিরোধী দল মিলে সরকারকে বলেছিল যে সরকার যেটা করবে সেটাতে তারা সমর্থন করছে। এবং একইভাবে বিজেপি সরকারের পক্ষ থেকেও আমি দেখেছি তাদের যে চরম হিন্দুত্ববাদ, সেই হিন্দুত্ববাদের জায়গা থেকে সরে এসে তারা কিন্তু একটা বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ সাংবাদিক সম্মেলন করেছে, নারী পুরুষ নির্বিশেষে সাংবাদিক সম্মেলন করেছে। অতএব এখানে আমি কোনো বিরোধ দেখতে পাইনি এবং বারবার প্রধানমন্ত্রীর যে মিত্র এই শব্দটা অনুরণিত হয়েছে প্রতিটা জায়গায়। কিন্তু আমি ঠিক তারপরে আবার দেখুন একইভাবে যুদ্ধ পরিস্থিতি, মানে যখন ওই যুদ্ধ নয় শান্তি চাই এই গোছের ব্যাপার হলো, মানে কে ডোনাল্ড ট্রাম্প আগে বলে দিলেন নাকি বিজেপি আগে বললো, আমি বিতর্কে না গিয়েই বলছি, যুদ্ধটা কিন্তু বাম প্রগতিশীলতার পথে হেঁটে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। মানে এই যে জায়গাটা, এবং তারপরে বিভিন্ন জায়গা থেকে দেখুন আমাদের সমাজের বিভিন্ন শ্রেণী থেকে মানুষজনকে তুলে এনে, রাজ্যসভা লোকসভার বিভিন্ন মানুষকে তুলে এনে আমরা ভারতবর্ষের প্রচারের জন্য বাইরে পাঠালাম। এবং সেখানে দেখুন আপনি আসাদুদ্দিন ওয়াসি থেকে শুরু করে, মানে আমাদের এই পশ্চিমবাংলায় যে মানে বিজেপির যে মুখ তৃণমূল, মানে যারা লিবারাল পলিটিক্সের কথা বলে, যারা এই তৃণমূলের জন্য একটা প্রেক্ষাপট তৈরি হলো, সেখানে আমাদের ইউসুফ পাঠানের নাম এলো, তারপর আবার তৃণমূলের সঙ্গে আলোচনা করে চিত্রনাট্য বদল হলো, সেখানে অভিষেক ব্যানার্জি এসে গেলেন, অভিষেক ব্যানার্জি বাইরে গিয়ে দুর্দান্ত বক্তব্য রাখলেন, ভারতবর্ষের কথা বললেন। এবং এই যে আমাদের বিরোধিতা নেই, এই যে একত্রিত হয়ে চলছে, এটা কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি। আপনারা আবার দেখুন পশ্চিমবঙ্গের বুকে এই যে তৃণমূল একটা মানে ব্রড স্পেকট্রামে অ্যান্টিবায়োটিকের কাজ করে, মানে অতি বাম থেকে যারা হিন্দুত্ববাদী কথা বলে তারা সবাই তৃণমূলের পক্ষে। আজকে বিজেপি কিন্তু এই জায়গাটাই নিয়ে একটা কাজ করার চেষ্টা করছে এবং বারবার এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বর্তমান আমি বলার চেষ্টা করছি। এবং আমার প্রধানমন্ত্রীর ভাষা যে মৈত্র, তাহলে আমাদের এখানে কিন্তু কোনো বিরোধিতা নেই, এখানে কোনো শত্রুতা নেই, এখানে এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য বর্তমান, এই জায়গা থেকেই ভারতবর্ষ তত্তর গতিতে এগিয়ে চলেছে। এটা তো আমরা দেখতে পাচ্ছি, এখানে কোনো শত্রুতা নেই, কোনো বিরোধিতা নেই। মানে মাঝে মাঝে শুধুমাত্র যদি আমরা দেখি একটু ধর্ম নিয়ে কথা বলে দেবো, একটু যুদ্ধ নিয়ে কথা বলে দেবো, একটু প্রগতিশীলতার কথা বলবো, তাহলেই তো হবে। মানে নাই বা হলো স্বাস্থ্য, নাই বা হলো শিক্ষা, নাই বা হলো বিদ্যুৎ, পানি, সড়ক, জল, কিচ্ছু হলো না। শুধু যদি আমরা দেখি জিডিপিতেই তো ভারত এগিয়ে যাচ্ছে, কিন্তু ভুলেও স্বর্ণালী, আপনি যত যাই আমাকে সমালোচনা করুন, ভুলেও কিন্তু স্বর্ণালী এই জিডিপিকে ডিনোমিনেটারে কিন্তু ভারতবর্ষের কোনো মানুষের সংখ্যা আনবেন না, ডিনোমিনেটারটা ফাঁকা রাখবেন, না হলে কিন্তু একটু গন্ডগোল হয়ে যাবে। আদারওয়াইজ আপনি যদি দেখেন, আমার মতে আজকে আমরা যে আলোচনা হচ্ছে, এটা তো কথা হোক একটা হচ্ছে, এটা তো কাজ হোক এর ব্যাপার নয়, কথাই হবে। অতএব এই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু কোনো দিক থেকে কোনো বিরোধিতা দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি বিজেপি সবাইকে নিয়ে একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য বর্তমান, এই জায়গাতে দাঁড়িয়ে সমস্ত বিরোধী দলকে একসাথে নিয়ে তত্তর গতিতে এগিয়ে যাচ্ছে এবং ভারতবর্ষ একেবারে মানে খুব ভালো জায়গায় পৌঁছেছে, জিডিপি খুব ভালো জায়গায় পৌঁছে গেছে। আমার সত্যি সময় শেষ, একদম সময়ের মধ্যে দেবাশিসবাবু বক্তব্য শেষ করলেন, তার জন্য একটা ধন্যবাদ তো প্রাপ্যই। কিন্তু যে জায়গাতে প্রশ্নটা কোথাও থামলো না, যে নিঃসন্দেহে একটা প্রতিনিধি দল তৈরি হয়েছে, সমস্ত রাজনৈতিক দল সেখানে গিয়েছেন, তারা বিশ্বব্যাপী সফর করেছেন, পাকিস্তানের সন্ত্রাসের কথা বলেছেন, এবং আমরা আমাদের আলোচনাতে বারবার একযোগে এক সুরে সেই কথাগুলো বলছি। কিন্তু রাজনীতির ময়দানে যারা রাজনীতি করছেন তাদের ভাষা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের মুভমেন্ট থেকে সেটা বোঝা যাচ্ছে নাকি আমি জানি না। আর সাধারণ মানুষ প্রতিদিন খবর দেখেন, তার বিভিন্ন বক্তব্য শুনেছেন। কিছুক্ষণ আগে বিমল একটা কথা বললেন, আমার খুব ভালো লেগেছে, যে এই সময়তে মিডিয়া যেখানে এগিয়ে যাচ্ছে, নতুন নতুন টেকনোলজি আসছে, প্রতিটা বয়ান, প্রতিটা বক্তব্য রেকর্ডেড হয়ে রয়েছে, তথ্য রয়ে গিয়েছে আমাদের কাছে। যেভাবে একদিকে আমি দেশ হিসেবে একসঙ্গে সমস্ত রাজনৈতিক দল মিলে লড়াই করার ময়দানে আমার দলের প্রতিনিধিও রাখবো, ঠিক সেই জায়গা থেকেই আমি আমার নিজের রাজ্যে এসে প্রতি মুহূর্তে আমার
শুধুমাত্র রাজনৈতিক স্বার্থের কারণে জঘন্য নোংরা ভাষায় দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেনাবাহিনীকে পর্যন্ত তুলোধনা ধুনব এবং তাদেরকে ছোট করব, হেয় করব, এটা কি কোনো সুস্থ গণতন্ত্রের পরিচয় আদৌ হতে পারে? আর যদি হতে পারে তাহলে এই গণতন্ত্র নিয়ে আর যাই হোক না কেন বিশ্বের ময়দানে বিশ্বগুরু হওয়া তো যাই না। আমি জানি না ভারতের কাছে এই মুহূর্তে প্রথম প্রায়োরিটি কি শুধুমাত্র বিরোধীদের জবাব দেওয়ার জন্য তথ্য প্রমাণ কালেক্ট করে রাখা? আমি আসবো পরবর্তী বক্তা রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। কি বলবেন রাজাদা, আপনার সময় শুরু হচ্ছে এখন। স্বর্ণালী, ভারতকে আমরা বলছি বিশ্বগুরু, অ্যাটলিস্ট যুদ্ধের যারা নিয়ে চর্চা করেন বা যুদ্ধের যখন ইতিহাস লেখা হবে ভারতের নাম কিন্তু সবচেয়ে আগে থাকবে। সবচেয়ে কম সময়ে একটা সবচেয়ে বড় যুদ্ধ কী করে জেতা যায়। আমার ধারণা ইসরায়েলও এটা শিখে গেছে। আপনি দেখবেন ইসরায়েল বোধহয় বেশি দিন যে জায়গায় আঘাত করার কথা আঘাত করেছে এবং ইরানকে বার্তা দিয়ে রেখে দিয়েছে ভাই এবার শিক্ষাটা নাও, হয়তো শিক্ষাটা নেবে। এবং আমরা দেখেছি যেভাবে অপারেশন সিন্দুর তৈরি হয়েছে, যেভাবে সব রাজনৈতিক দলের নেতারা বিদেশ ছুটেছেন বিবেকের টানে দেশের কথা দেশের বাইরে গিয়ে বলতে গেছেন। আবার রাজনীতির টানে, সংকীর্ণতার টানে দেশে তাদের রাজনৈতিক দলগুলো এক ধরনের কথা বলছে। স্বর্ণালী, ভারত আজকের বিশ্বগুরু খালি একটা পাকিস্তানের সঙ্গে যুদ্ধে সফল হয়েছে তাই নয়। দেশের মধ্যে যেভাবে ডিজিটাল টেকনোলজি যেভাবে এগিয়ে গেছে, আমরা দেখেছি যে আমরা জাপানকে টপকে গেছি 4 ট্রিলিয়ন ইকোনমিতে। এটা নিয়ে গর্ব করার লোক খুব কম রয়ে গেছে। আমরা দেখেছি যে গরিব মানুষ খালি বুঝি তারা সরকারি ভর্তুকি নিয়ে থাকবে। আমরা জনধন যে প্রকল্প করেছি সারা বিশ্বের কাছে শেখার ব্যাপার। 64 কোটি অ্যাকাউন্ট তৈরি হয়েছে, কয়েক লক্ষ, প্রায় 4-5 লক্ষ কোটি টাকা সেখানে জমা পড়েছে। গরিবদের মধ্যে যে একটা বিরাট শক্তি আছে, এদেরকে আমরা ব্যবহার করেছি। কিন্তু এই প্রথম গরিবদের শক্তি সারা দুনিয়াকে বুঝিয়ে দিয়েছি গরিবের শক্তি কত। এবং সবচেয়ে বড় কথা, এর আগে যতগুলো যুদ্ধ হয়েছে সব যুদ্ধে আমরা বিদেশ থেকে কেনা অস্ত্র ব্যবহার করি, যেটা আপনি বলছিলেন খুব সুন্দরভাবে। অধিকাংশ সময় রাশিয়ার জিনিসই আমরা ব্যবহার করেছি। এই প্রথম যুদ্ধে আমরা আমাদের তৈরি জিনিস, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম আমরা ব্যবহার করেছি, ব্রহ্মোস ব্যবহার করেছি, গুঁড়িয়ে দিয়েছি শত্রুদের সমস্ত আস্তানাগুলো। শুধু আমরা নয়, আমাদের এই ব্রহ্মোস কেনার জন্য লাইন পড়ে গেছে। আপনি যদি দেখেন ফিলিপিন্স, ভিয়েতনাম, একের পর এক সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ তারা কিনতে চাইছে। আমরা ডিফেন্স গুড বিক্রি করে বিরাট টাকা কিন্তু রপ্তানি করে লাভ করছি। ভারত আর সে জায়গায় নেই। গরিব ভারত, সেই 60-এর দশকে PL-480 গমকে বেঁচে থাকা ভারত আর নেই। আজকের আমরা যে গম উৎপাদন করি আমেরিকার থেকে বেশি গম উৎপাদন করি। আমরা যদি চাই কোনো পৃথিবীর যে কোনো দেশকে আমরা খাইয়ে বাঁচিয়ে রাখতে পারি, আমরা সেই জায়গায় অর্থনীতিতে এসে পৌঁছেছি। সুতরাং ভারত আজকের সত্যি বিশ্বসভায় শ্রেষ্ঠ আসন না পেলেও, যেটা আপনারা বলছেন জগৎগুরু, যখন ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ হয়, আমরা বলি না, বিমল দ্বারা বা শঙ্করবাবুরা রাজনীতি করেন তারা বলেন না, বিভিন্ন দেশ বলছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে রাখতে হবে। শান্তি ফিরিয়ে আনতে গেলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে না রাখলে হবে না। তো ভারতবর্ষের গুরুত্ব কিন্তু ভারত বুঝিয়ে দিয়েছে। খালি কন্টিনিউ করে যাবো 1 সেকেন্ডের জন্য। এবং আপনারা দেখলেন ইসরায়েল যখন যুদ্ধ শুরু করলো, যে 5-6টা দেশের প্রধানমন্ত্রীকে ফোন করলো, রাষ্ট্রপ্রধানকে ফোন করলো, তাদের মধ্যে নরেন্দ্র মোদী আছে, রাশিয়া আছে, আমেরিকা আছে, ফ্রান্স আছে, জার্মানি আছে, আমাদের ভারতও তার মধ্যে রয়েছে। এতকাল সে জায়গায় আমরা ছিলাম না। আমরা আশা করব আমাদের যারা রাজনীতির বন্ধুরা আছেন, বিবেকের টানে দেশের কথা দেশের পক্ষে বিদেশে বলতে চান, দেশের মধ্যেও একটু বলুন। হ্যাঁ, নিঃসন্দেহে দেশের মধ্যে একটু বলুন। বিদেশে বলতে যাচ্ছেন কিন্তু দেশের মধ্যে তো উল্টো সুর, উল্টো স্বর। আমি সবার কাছে আসবো, সবার। হ্যাঁ, কিন্তু এর মাঝখানে দেবাশিস দা কিছু একটা বলতে চাইছেন। আমি এক লাইন, হ্যাঁ, যদি আমি পাল্টা রিপ্লাই উত্তর প্রত্যুত্তরের জন্য সময় চালু রাখবো, কিন্তু সবাইকার বক্তব্যের পর কিন্তু আপনি বলে নিন এক লাইন প্লিজ। রাজাদা, আপনাকে সম্মান দিয়ে বলছি, যেহেতু আপনি বলেছেন আমি রাজনীতির লোক নই, আমি রাজনীতির বাইরে থেকে কথা বলছি। আপনি যে চেয়ারটায় বসে আছেন, চেয়ারটাকে আমি এক্ষুনি ডিসম্যান্টেল করে দিলাম, আপনার হাতে স্ক্রু ড্রাইভার দিয়ে দিলাম, আপনি চেয়ারটা বসে আবার লাগিয়ে দিলেন। আপনি কাল থেকে দাবি করবেন আমি চেয়ারটা বানিয়েছি, তাই তো? আপনার কথায় তাই প্রমাণ হচ্ছে। আর আমার কিছু বলার।
আমি জবাব দেবো, যেহেতু ঠিক আছে এটা লম্বা চওড়া চলবে, আমি জবাব দিতে হ্যাঁ পারি? নিন উত্তরটা নিন। আচ্ছা ঠিক আছে। না আপনি যেটা বলতে চাইছেন, বুঝি আমরা স্ক্রু ড্রাইভার টেকনোলজিতে রয়েছি, আমরা বুঝি বিদেশ থেকে সব পার্টস নিয়ে এসে এখানে আমরা তৈরি করছি সবটা। ইয়েস, ইট ইজ ট্রু যে আমরা কিছু কিছু জায়গায় আনছি, এখনও আমাদের সে ধরনের ট্রাস্ট দেশে যেগুলো তৈরি করা দরকার আমরা দিইনি, কিন্তু সময় এসেছে আমরা সেই জায়গায়ও তৈরি করছি। আগামী দিন যখন এই যে ট্যারিফ যে জায়গায় আমেরিকায় নিয়ে গেছে, যে জায়গায় ধাক্কা খাবে তাতে আমরা কিন্তু তৈরি করবো, এই নয় যে আমরা পারি না। আমি মাঝখানে প্রশ্ন উত্তর একেবারেই চাইছিলাম না, কিন্তু যেহেতু উত্তর আমি চাইছিলাম বেশ, আমি বিমল দা, পৃথিবীর কোন দেশ আছে, যদি উনি বিদেশে থেকে আনা জিনিস বলে থাকেন তার প্রেক্ষাপটে বলি, পৃথিবীর কোন দেশ আছে যে পেন আলপিন থেকে এলিফ্যান্ট বানায়? কোনো দেশ নেই। আমি অন্তত আন্তর্জাতিক রাজনীতির ছাত্র হিসেবে জানি আমেরিকা নিজেই নয়, আমেরিকা নিজেই নেই। আর উনি যদি এটা বলে থাকেন যে এটা একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া, ম্যানুফ্যাকচারিং বলতে এটা বোঝায় না। ম্যানুফ্যাকচারিং বলতে বোঝায় একেবারে পিন থেকে এলিফ্যান্ট পুরোটা আনা। আপনি যদি বলেন র মেটেরিয়ালস আনা, সেটা অন্য জিনিস, কিন্তু জিনিসটাকে বানায় একটা জিনিস। আমরা কিন্তু বলছি দেশীয় প্রযুক্তি। আমি আসছি, মেক ইন ইন্ডিয়ার উপর ভরসা রাখুন। মেক ইন ইন্ডিয়া বলতে ভরসা রাখুন। আমি খুব গর্বিত ভারতবাসী যে মেক ইন ইন্ডিয়া, ভরসা রাখুন, অ্যাসেম্বলিং এ নয়। আর 10 বছর পরে বোয়িং বিমান আমরা বানাতে পারবো, এইটুকু বলতে পারি আশা করি। এবং এত বড় মর্মান্তিক ঘটনার পরে প্লিজ, সময় একদম দৌড়চ্ছে, আমিও দৌড়ে চলে যাই বিশ্বজিৎ বাবুর কাছে। বোয়িং বিমান আমরা কয়েক বছর বাদে বানাবো বলছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, আমিও তাই আশা করি। কারণ দিনের পর দিন দুর্নীতিগ্রস্ত এই বোয়িং সংস্থার সঙ্গে যোগাযোগ না রেখে আমার মনে হয় অনেক বড় মাসুল, অনেক বড় শিক্ষা আমরা পেয়ে গিয়েছি। কিন্তু আমি আমাদের টপিকে আলোচনায় ফিরে আসছি। পরবর্তী বক্তা অধ্যাপক বিশ্বজিৎ দাস। আমি জাস্ট ওনার কাছে যাওয়ার আগে একটা লিঙ্ক ধরে যাচ্ছি। সত্যি যখন দেশ এগোনোর জায়গায় দৌড়চ্ছে, এখানে আলোচনা চলছিল আলপিন টু এলিফ্যান্ট নাকি প্রযুক্তি আমাদের নিজস্ব। এবং আজকে প্রমাণ হয়ে গেছে যে আমেরিকার ভয় পাওয়ার কারণ কি ছিল। ইসরায়েলে কিন্তু ইরানের ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের মাটি স্পর্শ করতে পেরেছে, আপনারা জানেন, সেই ছবি গোটা বিশ্ব দেখে ফেলেছে। যেভাবে কোথাও ইসরায়েলের মাটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল স্পর্শ হয়েছে এবং ইসরায়েলের ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের মতো এতটা ভালো পারফর্ম করতে পারিনি। এই জায়গা থেকেই বোঝা যায় যে আমাদের প্রযুক্তি কোন জায়গা থেকে আমরা কি কি জিনিস রিনোভেট করেছি, কি কি জিনিস নতুন করে তৈরি করেছি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যখন এই দেশ যখন এই জায়গায় পৌঁছচ্ছে, আরও পৌঁছুক, সবাই চাই আমরা, তখন মনে হয় না কোথাও যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী যে কোনো গণতন্ত্রের জন্য বা যে কোনো এগিয়ে যাওয়া দেশের জন্য, আমি প্রশ্ন করছি, একটা অভিশাপের মতো? কেন বলছি? আরও অনেক নেতানেত্রী রয়েছেন যদিও, যিনি সরাসরি দেশের মাটিতে থেকে বিদেশে গিয়ে দেশের অর্থনীতি এগিয়ে যাওয়া নিয়ে সমালোচনা করেন, নিন্দে করেন, অপোজ করেন, যিনি দেশের মাটিতে দাঁড়িয়ে দেশের কেন্দ্রীয় সরকারকে শুধুমাত্র তার বিরোধী রাজনৈতিক দল বলে অকথ্য ভাষায় তাকে অ্যাটাক করেন, দেশের সেনাবাহিনীর মুভমেন্ট, তার অ্যাকশনকে সন্দেহ প্রকাশ করেন। মনে হয় না যে এই ধরনের নেতানেত্রী না থাকলে দেশটা আজকে অনেক উঁচু জায়গাতে পৌঁছতে পারতো। বিরোধী আসেন এই ধরনের নেত্রী বা নেতা থাকা মানে একটা দেশের জন্য মনে করি সেটা অভিশাপ। আপনি কি মনে করেন? স্বর্ণালী, এখন আমাদের সেনাবাহিনীর উৎকর্ষতা বা দক্ষতা নিয়ে কোনো রাজনীতিবিদ বা কোনো নেতা সমালোচনা করেছে তুমি দেখাতে পারবে? অপারেশন সিঁদুরের পরে তুমি দেখাতে পারবে যে প্রতিনিধি দল বিরোধীদের নিয়ে গণতন্ত্রকে মান্যতা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঠালেন বিদেশে, কেউ গিয়ে ভারতবর্ষের জাত্যাভিমানের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলেছে? কেউ বলেনি। এটা ভারতবর্ষের গণতন্ত্রের বিউটি, সেখানে বিরোধীরা গেছে। দেশপ্রেম নিয়ে যদি রাজনীতি হয় তখন প্রশ্ন ওঠে যে দেশপ্রেম নিয়ে কেন রাজনীতি হবে। এখন আন্তর্জাতিক পরিসরে আজকে কথা শুরু হলো, সে কথা বলতেই হবে যে কারণে ইসরায়েল ইরাক সংঘাত শুরু হলো। ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক সুদৃঢ় হয়েছে 2017 সালে, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গেছেন এবং প্রথম একটা সম্পর্কের দৃঢ়তা তৈরি হয়েছে বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্নভাবে। ইসরায়েলের সঙ্গে আমাদের প্রতিরক্ষা সরবরাহকারী কৌশলগত অংশীদারিত্ব বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ইসরায়েলের সঙ্গে রয়েছে। কিন্তু অন্যদিকে আরেকটা শক্তি, যখন ভারত এবং ইরাক 2023-24 বাণিজ্য করছে কত 33.36 বিলিয়ন মার্কিন ডলার, তাহলে আমাদের আজকে প্রশ্ন যে আমরা কাদের সমর্থন করব, ইসরায়েলকে নাকি ইরাককে? আরব দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক কি?
সেই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের রাজনীতিতে, তুমি জানো, তুমি নিজে যুদ্ধক্ষেত্রে গেছো ইরাক ইরানের, সেখানে নির্ণায়ক শক্তি ছিল ভারতবর্ষ। ভারতের প্রধানমন্ত্রী যে বিশ্বগুরু সেটা নিয়ে সন্দেহ নেই, কিন্তু এই কথা বলতেই হবে আমাদের যে আজকে যে মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এই যুদ্ধের ফলে তেলের দাম কোথায় পৌঁছাতে পারে এবং তার ফলে দৈনন্দিন জিনিসপত্রের দাম বাড়বে। অসংগঠিত শ্রমিকরা যদি আরব থেকে চলে আসে তাহলে বিদেশি মুদ্রা আমাদের দেশে আসার পরিমাণ কমবে এবং একই সঙ্গে গ্যাসের আমদানি সেটা কমতে থাকবে। তুমি আরেকটা কথা ভেবে দেখো, ভারত সত্যিই বিশ্ব শক্তি, কিন্তু এর পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আজকে কেন বাংলাদেশ, নেপাল, ভুটান এরা অবশ্যই চীনের উপর নির্ভরতা বাড়াচ্ছে? একটা সময় ভারতবর্ষের সঙ্গে তাদের বন্ধুত্বের সম্পর্ক ছিল। আমি এই কথা বলবো অবশ্যই যে ভারতের শক্তি বিশ্বের সমীহ করার মতো এবং দেশের স্বার্থে ভারত অহংকার করতে পারে। আজকে যে কোনো রাজনৈতিক দল তার রাজনীতিকে ছেড়ে দিয়ে ভারতবর্ষের যে শক্তি রয়েছে সেটা যুদ্ধক্ষেত্রে, অর্থনীতিতে, সমাজনীতিতে সেটা অহংকার করার মতো। আমি একজন ভারতবাসী হিসাবে তার জন্য অহংকার করতে পারি, কিন্তু তখনই মন খারাপ হয় যখন দেখি যে ভারতবর্ষ থেকে যেসব অভিবাসনকারী আমেরিকায় গেছে তাদের হাত পা বেঁধে পাঠানো হচ্ছে, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বিরুদ্ধে একটি কথা বলছেন না। তখনই মন খারাপ হয় যখন ভারতের পণ্যের উপর শুল্ক বসানো হয়, তখনই মন খারাপ হয়, বিষণ্ণ হয় যখন IMF, বিশ্ব ব্যাংকে পাকিস্তানকে লোন দেবে বলে আর আমেরিকা তাকে সমর্থন করে, ভারতবর্ষ চুপ থাকে। ছাত্রদের ফিরিয়ে দেওয়ার হুমকি হয় এবং ছাত্রদের ভিসার ক্ষেত্রে চুপ করে থাকে। আমরা ভারতবর্ষের জন্য অহংকার করতে পারি, কিন্তু ভারতবর্ষের যাত্রাভিমানে যদি রাগে তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদও আমাদের করতে হবে। বেশ, একটা বিষয় স্পষ্ট বিশ্বজিৎবাবুর বক্তব্য থেকে অন্তত, যে বিরোধী মানে সর্বক্ষেত্রে সমর্থন এমন তো হওয়া সম্ভব নয়। বিরোধীরা যদি প্রশ্ন না করে, বিরোধীরা যদি কিছু কিছু পলিসি যেটা বিরোধীদের মনে হচ্ছে দেশে থেকে সমালোচনা করার দরকার সেটা যদি না করে, তাহলে বিরোধী রাজনীতি মানেটা কি, তাহলে গণতন্ত্রের মানেটা কি? খুব পার্টিকুলার একটা জায়গা তুলে ধরেছেন বিশ্বজিৎবাবু, কিন্তু যে বিষয়গুলো নিয়ে ক্লিয়ার হলো না তা হচ্ছে বিদেশে গিয়ে দেশের সপক্ষে দাঁড়িয়ে এক কথা বলবো আর দেশের মাটিতে অন্য কথা বলবো। আমি আমার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নিয়ে চিন্তা করব, কিন্তু বাংলাদেশ বা পাকিস্তানের মধ্যে যে ইসলামিক টেরর মাথাচাড়া দিচ্ছে সেটাকে ইসলামিক টেরর নিয়ে বা ইসলামিক স্টেট সেটাকে বলবো না, সেটাকে সন্তর্পণে ভোট ব্যাংকের কথা ভেবে এড়িয়ে যাব। এই জিনিসগুলো কিছু কিছু জায়গা ফাঁক রয়ে গেল। আমি নিঃসন্দেহে বিমলতা চাইছেন উত্তর দিতে বিশ্বজিৎবাবুকে, কিন্তু আমি বলবো একটু অপেক্ষা করুন। লাইনেই বলতে পারি। আচ্ছা বেশ, এক লাইনে। যাত্রাভিমান খুব ভালো, কিন্তু ফলস যাত্রাভিমান বিপজ্জনক। ব্যাখ্যাটা পরে করব। আমি ব্যাখ্যা নিয়ে পরে আসবো। নিঃসন্দেহে পাল্টে উত্তর দেওয়ার জন্য বিশ্বজিৎবাবু তৈরি থাকবেন। শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক, পরবর্তী বক্তা। সময় 3 মিনিট। শঙ্কর দা, বিশ্বজিৎ যে জায়গা থেকে ছেড়েছেন আমার মনে হয় সে জায়গা থেকে সরাসরি এবার আপনারই বলার কথা, কি বলবেন? ধন্যবাদ সোনালী। বিরোধীরা কি সমালোচনাও করতে পারবেন না? ধন্যবাদ বক্তাদেরকেও, এবং অত্যন্ত সুন্দরভাবে প্রত্যেকে তার বক্তব্য উপস্থাপিত করেছে। আমার স্বল্প শব্দে আমি আমার কথাটুকু রাখতে চাই। প্রথমত, প্রশ্ন করার অধিকার সবার থাকা উচিত, প্রশ্ন যতই করা হোক না কেন, কিন্তু প্রশ্ন কোন সময় করব এই বোধগম্যতাও যাদের থাকবে না তাদের প্রশ্নটা কিন্তু বিপদের। আমি প্রথমেই বলবো যে এই ভারত আত্মনির্ভর ভারত, এই ভারত আত্মবিশ্বাসী ভারত, এই ভারত সামরিক শক্তিতে অগ্রগমন ভারত, এই ভারত অর্থনীতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে সারা পৃথিবীতে 4র্থ স্থান অর্জনকারী ভারত, এই ভারত প্রায় 27% যারা গরিবী রেখার নিচে ছিলেন তাদেরকে উত্তরণের ভারত। ফলে এই ভারতের সাফল্যকে নিয়ে প্রশ্ন তোলার সময় এই স্ট্যাটিস্টিক্সগুলো মনে হয় আমাদের মাথায় রাখা দরকার। এই ভারত চন্দ্রায়নের 3 অভিযান করে দক্ষিণ মেরুতে স্যাটেলাইট বা উপগ্রহ নামানোর ভারত। ফলে এই ভারত সম্পর্কে এই রকম একটা পরিস্থিতিতে আমি শুধু আমাদের দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে ভারতবর্ষের ভূমিকা, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় সেখানে দাঁড়িয়ে তাকে ঘিরে তাকে একটা জায়গায় নিয়ে আসবার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ভূমিকা, আমেরিকার তাদের হুমকির সামনে দাঁড়িয়ে রাশিয়ার থেকে তেল ক্রয় করবার ক্ষমতা, ইসরায়েলের সাথে চুক্তি করেও ইরান ইরাকের সাথে বাণিজ্য করবার ক্ষমতা,
এমনকি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছে সেই প্রধানমন্ত্রী যিনি একই সাথে সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিংকে বসিয়ে রেখে তিনি ভারতবর্ষের বার্তা সারা পৃথিবীর মধ্যে দেবার চেষ্টা করেছেন। আর উল্টো দিকে কারা? মাননীয় মুখ্যমন্ত্রী। দেখুন, হাটে বাজারে কথা বলা এক, বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে যিনি বিএসএফকে আক্রমণ করেন, যিনি সেনাবাহিনীকে আক্রমণ করেন, যার কথা পাকিস্তানের সরকারের কথার সাথে একই ধরনের বাজনায় বাজতে থাকে, প্রশ্ন তো উঠবেই। যেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের সংসদীয় টিমের সাথে গিয়ে অভিষেকবাবু এক কথা বলছেন, আর বিধানসভার অভ্যন্তরে তার বিপরীত কথা বলছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। কংগ্রেস বলছেন, কংগ্রেসের নেতা রাহুল গান্ধী তিনি ভারতবর্ষের বাইরে গিয়ে ভারতবর্ষকে ডিফেম করেছেন, সেই ভিডিও একের পর এক আমরা দেখাতে পারি। বামেরা এরা প্যালেস্তাইন নিয়ে এক ধরনের কথা বলবে, ভারতবর্ষের প্রতিবেশী বাংলাদেশে যখন অত্যাচার হবে তখন মুখ বন্ধ করে থাকবে। ফলে এই রকম একটা পার্সপেক্টিভে দাঁড়িয়ে ভারতবর্ষের বর্তমান সরকার, দেশের প্রধানমন্ত্রী যে অনন্য নজির সৃষ্টি করেছেন, একটা ভারসাম্যের রাজনীতি সারা বিশ্বের সামনে তুলে ধরেছেন এবং নিজেকে ভারতবর্ষকে বিশ্বগুরুর জায়গায় যে জায়গায় নিয়ে গিয়েছেন, তার জন্য কৃতিত্ব এক এবং একমাত্র প্রাপ্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী, দেশের সরকার। একথা বলতে আমি অন্তত দ্বিধা করি না। সময় শেষের দিকে, সময় দৌড়চ্ছে, আমরাও দৌড়চ্ছি। শেষ বক্তা আজিজুল বিশ্বাস। কিন্তু আজিজুল বিশ্বাসের কাছে যাওয়ার আগে আমার সত্যি মনে হচ্ছে সমালোচনা আর প্রশ্ন। যখন আমি দেশের সেনাবাহিনীর কৃতিত্ব, গর্ব এবং আমাদের দেশের যে প্রত্যাঘাত ভারত করেছে পাকিস্তানের বিরুদ্ধে, যে পাকিস্তান লাগাতার বিভিন্ন সময়তে নাশকতা, সন্ত্রাসমূলক হামলা চালিয়ে গেছে, যখন তার প্রত্যাঘাত করা হচ্ছে, তখন যখন শুনতে পাওয়া যায় কোনো রাজনীতি লোকজনেরা তারা বলতে শুরু করছেন, উনি আগে চা বিক্রি করতেন, এখন সিঁদুর বিক্রি করেন, এর মধ্যে প্রশ্ন কোথায় আর সমালোচনাই বা কোথায়? যখন এখানে দাঁড়িয়ে সেনাবাহিনীর কোনো অপারেশন হয়েছে কিনা সেই অপারেশন নিয়ে প্রমাণ চাওয়া হয়, তখন রাজনীতি কোথায়, সমালোচনা কোথায়? যখন দেশে দাঁড়িয়ে প্রতিবেশী দেশ, কখনো বাংলাদেশ বা কখনো পাকিস্তান, আমি মূলত পাকিস্তানের কথা বলবো, পাকিস্তানের ফ্ল্যাগ, পাকিস্তানের পতাকা নিয়ে মিছিল চলে এবং রাজনীতির লোকজনেরা বলেন যে এরকম কিছু দেখতেই পাচ্ছে না, সেই নিয়ে চুপ থাকেন। যখন নিজের রাজ্যে, নিজের জায়গাতে, নিজের এলাকাতে কেউ বলেন কথা প্রসঙ্গে যেটা একটা মিনি পাকিস্তান, তখন প্রশ্ন কোথায়, সমালোচনাই বা কোথায়? যখন দেশের বিরোধীদের কথা, অন্যতম শত্রু রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ খবরের কাগজ তার হেডলাইনে থাকে প্রশংসা করে, তখন তার মধ্যে সমালোচনা, প্রশ্ন কোথায় থাকে? আমি বলছি বিরোধীরা নিঃসন্দেহে বিরোধিতার ভূমিকা পালন করবেন, কিন্তু বিরোধীরা কি দেশের শত্রুর ভূমিকা পালন করবেন? এইটা এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন। আমি সংসদীয় গণতন্ত্র থেকে কেন্দ্রের সরকার তার নির্বাচিত শাসক দলের বিরোধিতা করতে পারি, আমি কি দেশের বিরোধিতা করতে পারি? শত্রু দেশের হাত শক্ত করতে পারি? দেশের শত্রুর মতো কাজ করতে পারি? আজকে ইসরায়েলের মাটিতে দাঁড়িয়ে কারোর ক্ষমতা হবে প্যালেস্তাইনের পতাকা নিয়ে প্রতিবাদ করার, মিছিল করার? আমাদের দেশে ক্যা বাত, মোস্ট ওয়েলকাম। এ কেমন রাজনীতি? আজিজুল বাবু, আমি দু লাইন বললাম, আমি মাফ চেয়ে নিচ্ছি একটু সময় নেওয়ার জন্য। বলার সময় পাওয়া যাবে, বলার সময় সবাই পাবে। আজিজুল বাবুর বক্তব্য শুনবো। আসলে এই জন্যই ভারত ইসরায়েল নয়, ভারত হচ্ছে বহুত্ববাদী দেশ, সংসদীয় গণতান্ত্রিক রীতিতে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ। সুতরাং এখানে প্রশ্ন করাটা গণতন্ত্রের একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। সুতরাং প্রশ্ন করাটা এটা দেশপ্রেম কি নয়? অবশ্যই দেশপ্রেম। অন্ধ প্রশংসার চেয়ে প্রশ্ন করে যদি সঠিক পথে, যদি যিনি নৌকাটা চালাচ্ছেন তার হালটা যদি ঠিকঠাক চলে, সেটা দেশের পক্ষে অত্যন্ত স্বাস্থ্যকর। আর একটা কথা বলি যে এই কথাটা ভাবতে কার না ভালো লাগে, ভারতবাসী হিসেবে, ভারতীয় নাগরিক হিসাবে, যে জগৎ সভায় ভারতাবাস শ্রেষ্ঠ আসন পাবে, বিশ্বগুরু ভাবতে তো ভালোই লাগে। কিন্তু বিষয় হচ্ছে যদি এটা প্রকৌশল হয়। প্রকৌশল কেন? আমি তো বলবো যে সোজাসুজিই বলবো যে এই যে আজকে তোমাদের যে ক্যাচ লাইন বিশ্বগুরু আর ঘরের শত্রু, এইটা একদম পরিকল্পিতভাবে ফ্যাসিবাদী রাজনৈতিক প্রকৌশল এবং এর পিছনে একটা গভীর উদ্দেশ্য থাকে, তাৎপর্য থাকে, সেটা হচ্ছে ভোট ব্যাংকের। এবার বিশ্বগুরু কতটা হয়েছে সবগুলো তো বলা যাবে না, স্বল্প 3 মিনিট তুমি বরাদ্দ করেছো।
এই যে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি হলো, সেখানে আমরা অত্যন্ত সাফল্যের সঙ্গে ভারতীয় সেনাবাহিনী তার বীরত্বের পরিচয় দিয়েছে, এটা সত্যি কথা। এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের যে আপোষহীন লড়াই, সেই লড়াই ভারত ব্যক্ত করেছে সর্বদলের ঊর্ধ্বে উঠে, সমস্ত রকমের বিরোধিতা ঊর্ধ্বে উঠে প্রত্যেকটা রাজনৈতিক দল সরকারকে সমর্থন করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের এত ক্ষমতা কোথা থেকে আসে যে তিনি মধ্যস্থতা করে যুদ্ধ থামিয়ে দিলেন? এক। 2 নম্বর, যে দেশটা হচ্ছে সন্ত্রাসের আতুরঘর, পাকিস্তান, সবাই জানে, সেই দেশ যুদ্ধ এই যে আমাদের সিজফায়ার হওয়ার পরেই 15 দিন না যেতেই ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের অ্যান্টি টেরর কমিটির ভাইস প্রেসিডেন্ট হয়ে যায়। কি করে? এবং তাতে এই যে ইউনাইটেড নেশন, বিশ্বের সমস্ত রাষ্ট্রের সদস্য রাষ্ট্রগুলি রয়েছে। তাহলে এই জায়গায় আমরা কি তাহলে আমাদের যে বিশ্বগুরুর যে তকমা, সেটাকে কি এটা একটা ভ্রান্ত মহিমা তৈরির বা ভ্রান্ত মহিমা প্রতিষ্ঠার এটা প্রকৌশল? আসলে এই যে আমাদের দেশে ঘরের শত্রু বলে চিৎকার করছি, তো আসলে ঘরের শত্রু বানাচ্ছে কারা? এটা একটা তত্ত্ব নয় তো? আমরা যদি 2014 সাল থেকে 2023 সালের মধ্যে দেখি, 135টি মব লিঞ্চিংয়ের ঘটনা ঘটেছে, যার দ্বারা 75% সংখ্যালঘু মাইনরিটি কমিউনিটির মানুষ তারা আক্রান্ত হয়েছে। 1। 2 নম্বর, এই যে একটু আগে আমার বন্ধু শঙ্কর যেটা বলছিল যে বিশ্বের 4র্থ অর্থনীতি, ভালো তো, প্রথম হলে আরও ভালো লাগবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যারা আমাদের আগের মানে যে 3টি রাষ্ট্র আমাদের উপরে রয়েছে, জিডিপিতে 4র্থ, মাথা পিছু পার ক্যাপিটা জিডিপিতে আমাদের পজিশন কিন্তু ওয়ার্ল্ডে 134। এই কথাটা বললেও কি আমি দেশ বিরোধী হয়ে যাব, দেশদ্রোহী হয়ে যাব? এটাও তো ফ্যাক্টস। অর্থাৎ জিডিপিতে আমরা যদি 4র্থ পজিশনে হই, পার ক্যাপিটা জিডিপিতে 134, এটাও ঘটনা। এই যে প্রশ্ন করার অধিকার যে সংকুচিত হয়েছে, সেটা রিপোর্ট বলে দিচ্ছে। একটু আমি জাস্ট মানে পূর্ণ করি ব্যাপারটা, আমার আলোচনাটা। সেটা হচ্ছে যে প্রশ্ন করার অধিকার কোথাও না কোথাও সংকুচিত হচ্ছে, তার প্রমাণ হচ্ছে প্রেস ফ্রিডম যে অধিকার, তাতে আমাদের পজিশন ওয়ার্ল্ডে 157। অর্থাৎ কোথাও না কোথাও ফ্যাসিস্ট একটা আবহ ভারতবর্ষে তৈরি হয়েছে, যেটা ভারতবর্ষের সাধারণ মানুষের কাছে এটা গ্রহণযোগ্য নয়। কারণ ভারতবর্ষের গণতন্ত্র কিন্তু বহু দিনের ঐতিহ্য এবং লালিত পালিত হয়ে এসছে। এটাই কিন্তু আমাদের কাছে, আমাদের 140 কোটি মানুষের কাছে একটা বড় চ্যালেঞ্জ। বেশ, সময় শেষ। আমি আলোচনাতে আসবো, অনেকেই জানি অনেকে অপেক্ষা করে রয়েছেন কোনো বক্তব্যের পাল্টা প্রত্যুত্তর দেওয়ার জন্য। কিন্তু আমি আবারও বলি যে প্রশ্ন করা, প্রশ্নের উত্তর খোঁজে আমাদের গণতন্ত্র সে অনুমতি দেয়, এবং অনুমতি দেয় বলেই তাই আমাদের দেশে দাঁড়িয়ে কোনো অংশকে মিনি পাকিস্তান বানানোর অঙ্গীকার হওয়ার পরও সেই রাজনৈতিক নেতার বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি পার পেয়ে গেছেন। আর এই প্রশ্ন করা বা এই গণতন্ত্র আছে বলেই দেশে, তাই আমরা 70% নির্দিষ্ট যে অংশে, যেখানে সংখ্যালঘু ভোট ব্যাংক বেশি রয়েছে, সংখ্যাগুরু সেখানে সংখ্যালঘু, সেখানে দাঁড়িয়ে প্রকাশ্যে হিন্দুদেরকে গলা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার মতো হুমকি দেওয়ার পরও তার বিরুদ্ধে কোনো রকমের অ্যাকশন নেওয়া হয় না। এবং গণতন্ত্র আছে বলেই তাই শুধুমাত্র সংখ্যালঘু বা সংসদে পাশ হওয়া বিল, সেই বিলকে সমালোচনা করার জন্য, সেই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য ভয়ঙ্কর ত্রাস, অশান্তি, হিংসা করা যায় আমাদের দেশে, এবং তারপরও সেই দেশে, সেই রাজ্যের নির্বাচিত সরকার সেই নিয়ে নিজের দায় অস্বীকার করে যায়, পুলিশি ব্যর্থতা নিয়েও চুপ করে থাকে, শুধুমাত্র গণতন্ত্র আছে বলেই। রইল বাকি ইউনাইটেড নেশনের কথা। আমি বলে রাখি একটুখানি জাস্ট ইনফরমেশনের জন্য, এই তো ইউনাইটেড নেশন, যে ইউনাইটেড নেশনের ভরসা রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ইউনাইটেড নেশন নাকি বলেছি যদি কেউ দরজায় খটখটায় তাকে নাকি আশ্রয় দিতেই হবে, অথচ যখন অন্য প্রসঙ্গ আসে তখন এই ইউনাইটেড নেশনের অন্য ভূমিকা চলে আসে ভারতের সঙ্গে, সরকারের সঙ্গে কেন্দ্রের সমীকরণ নিয়ে। আমি বাকিদের উত্তরগুলো একটু করে নিতে থাকি, মাঝে আমারও কিছু কিছু পয়েন্ট রয়েছে, সেগুলো আমি বলতে থাকবো। বিমল দা অনেকক্ষণ ধরে হাত তুলছেন। বিমল দা, ছোট ছোট বক্তব্য যাতে সবাই বলতে পারেন, আমি ছোট করেই বলি, শুধুমাত্র রিপ্লাই। স্বর্ণালী, কাকে রিপ্লাই দিতে চাইছেন আগে বলুন। প্রশ্নগুলো কখন আসে? প্রশ্ন আসে যখন এদেশের বিরোধী দলের নেতা আমেরিকায় গিয়ে এলহান ওমরের মতো ভয়ঙ্কর ভারত বিদ্বেষী ওখানকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভের প্রতিনিধির সঙ্গে কথা বলেন, হাস্যমুখে 32 দাঁত বার করে ছবি তুলে সেই ছবিটা মিডিয়ায় পোস্ট করেন। প্রশ্ন করতে ইচ্ছে করে, কারণ ইলহান ওমর তীব্র ভারত বিরোধী, তার সঙ্গে পাকিস্তানি লবির যোগাযোগ রয়েছে, আমেরিকান পলিটিশিয়ান। প্রশ্ন করা যায়।
দ্বিতীয়, প্রশ্ন করা যায় সেই ব্যক্তি যখন বলেন ভারতে শিখরা নাকি পাগড়ি পরতে ভয় পায়, শিখরাই বলে আপনি এই ধরনের কথা বলবেন না, আপনারা শিখদের সঙ্গে কি করেছেন আমরা জানি। প্রশ্ন তখনই করতে হয় যখন এই রাজ্যে বিএসএফের মতো সংস্থাগুলোকে খুব ক্যালকুলেটিভ হইতে গালিগালাজ করা হয়। প্রশ্ন তখনই আসে তথাকথিত যারা ফ্যাসিবাদ বিরোধী তারা যখন পাকিস্তান থেকে হিন্দুরা পালিয়ে আসে, বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ হয়, মহিলাদের উপর নির্যাতন হয়, তখন তাদের মুখগুলো কেন বন্ধ থাকে? তাদের কি ওই চাচির ব্যঞ্জন জায়গায় জায়গায় টক হয়, জায়গায় জায়গায় ঝাল হয়, যে কিছু কিছু ক্ষেত্রে প্রতিবাদ করব, কিছু কিছু ক্ষেত্রে প্রতিবাদ করব না? হিন্দুরা মার খাচ্ছে, মার খাক, আমার কিচ্ছু যায় আসে না। ভারতবর্ষে আমি বেশ আনন্দে আছি, সেকুলার স্টেট, কেন বলতে পারি না পাকিস্তান শুড বি এ সেকুলার স্টেট? কেন বলতে পারি না বাংলাদেশ শুড বি এ সেকুলার স্টেট? কেন ফ্যাসিবাদগুলো ওখানে কাজ করে না, খালি কিছু কিছু জায়গায় কাজ করে? আসলে কি স্বর্ণালী, এদেশের মানুষ কিন্তু এক। এদেশে যারা এই ভিন্ন কথা বলে তারা ভীষণ নেগলিজিবল মাইনরিটি। তারা জানে এই নরেন্দ্র মোদী 11 বছরে 27 কোটি মানুষকে চরম দারিদ্র সীমার উপরে তুলে নিয়ে চলে এসেছেন, তাদের আর দরিদ্র বলা যাবে না। মধ্য দারিদ্রের মানুষগুলোকে অনেকটা উপরে নিয়ে চলে এসেছেন। এটা আমার কথা নয়, এটা বিশ্ব ব্যাংকের কথা। এইগুলো যাদের চোখে পড়ে না, পড়বে না। আর ভারতবর্ষের জনসংখ্যা কিছুদিন আগেও ছিল 142 কোটি, এই মুহূর্তে আমি বলতে পারবো না। ফলে যত ভারতের জিডিপি হোক 142 কোটি দিয়ে ভাগ করলে মাথা পিছু আয় তো কম দেখাবেই, এ তো সাধারণ অঙ্ক। এটা আমরা ক্লাস 5-এই পড়ে এসেছি, এটা বোধহয় কাউকে শেখানো দরকার। আমি উত্তরটা নিয়ে নিই, দেবাশিস দা বোধহয় হাত। আমি মাননীয় বিধায়ক শঙ্করবাবুকে বলতে চাই, উনি কিছু স্ট্যাটিস্টিক্স দিয়েছিলেন। আমি এখানে সময় থাকলে আপনাকে প্রত্যেকটার উত্তরে অনেকগুলো স্ট্যাটিস্টিক্স দিতে পারবো, আমি দিচ্ছি না। আমি শুধু এটুকু বলছি, একটা খুব সুন্দর কথা আছে ইংরেজিতে, লাইজ, ড্যাম লাইজ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। মানে বাংলা করলে দাঁড়ায় মিথ্যা, অতি মিথ্যা এবং পরিসংখ্যান। আমি যেভাবে পারি আমার পরিসংখ্যানকে দেখাতে পারি, সেটাই সত্যি নয়। লাস্ট আমি শেষ করবো এটা বলে, আমার বাবা আমায় শিখিয়েছিলেন খুব ছোটোবেলায় যে হতে পারে আজকে তুমি আমার সাথে আছো, তোমাকে আমি কষ্ট করে মানুষ করছি, কালকে তুমি অন্য কারো কাছে চলে যেতে পারো, তোমাকে আমি ত্যায্যপুত্র করতে পারি, কিন্তু সবসময় মনে রেখো আমি তোমার আঙুল ধরে হাঁটা শিখিয়েছি, আমাকে তুমি সেইভাবে কখনো সমালোচনা করো না। আমি এটা এই জন্যে বলতে চাইছি যে আমাদের এই গণতান্ত্রিক দেশে, ভারতের মতো গণতান্ত্রিক দেশে আমরা ধরতেই পারি এটা একটা রেজিমেন্টেড পার্টি। শঙ্করবাবুর মনে রাখা উচিত, বা মনে নিশ্চয়ই আছে স্মরণে, যে আত্মসমালোচনা বলে অনেক কথা উনি একসময় বলেছেন, বা আমরাও জানি, শিখেছি, বা গঠনমূলক সমালোচনা বলে অনেক কথা উনি একসময় বলেছেন বা উনি জানেন। তাহলে আজকে গণতন্ত্রের জায়গায় দাঁড়িয়ে কোনো প্রশ্নকে কেন গঠনমূলক সমালোচনা বলে ধরা হচ্ছে না, কেন প্রশ্নকে আত্মসমালোচনা বলে ধরা হচ্ছে না? আমি তো ভারতবাসী, ওই বিধানসভায় দাঁড়িয়ে আমরা তো সবাই একই মানে রাজ্য থেকে দাঁড়িয়েছি, একই রাজ্য থেকে প্রতিনিধি হয়ে দাঁড়িয়েছি। আমরা সমালোচনা যদি নিজেদের মধ্যে করি, অসুবিধাটা কোথায়? অসুবিধাটা তখনই হয় যখন এই সমালোচনাগুলো বাইরের টিআরপির জন্য বেরিয়ে আসে এবং সেগুলোকে নিয়ে ইস্যু করে আলোচনা হয়। সমালোচনাটা যদি গঠনমূলক হয় তাহলে দেশের ভালো হয়, গণতন্ত্রের ভালো হয়। তাই জন্য প্রশ্ন করা বোধহয় গণতন্ত্রের উচিত। কিন্তু প্রশ্ন অবশ্যই একই জায়গায় থাকছে, প্রশ্ন করা আর সরাসরি অ্যাটাক করা, সরাসরি শত্রুপক্ষের হাত শক্ত করা, দুটো বোধহয় এক জিনিস নয়, যেটা আমাদের বুঝতে হবে, বা একটুখানি ক্ল্যারিটি পেলে ভালো হয়। আমি একবার আসবো, শঙ্কর কিছু বলতে চাইছি। প্রথমত বলে রাখি যে আমি প্রথমেই বলেছিলাম যে প্রশ্ন করার অধিকার যতই করা হোক না কেন, তিত হোক না কেন, সেটা থাকার দরকার, এটা বলেই আমি বলা শুরু করেছিলাম। এবার দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আজিজুল কিছু কথা বলেছে, তার মধ্যে একটা বলেছে ফ্যাসিস্ট। তো আমি আজিজুলের কাছে আমার এটা খুব, ও একটা কথা বলেছে যুদ্ধ। আমি ভাবছিলাম যে আজিজুল কি ডোনাল্ড ট্রাম্পকে নিজের বস মনে করে, না জয়শঙ্করকে নিজের বিদেশমন্ত্রী মনে করে? ইতিমধ্যেই আমাদের বিদেশমন্ত্রী সরাসরি বলেছেন যে পাকিস্তান ফোন করেছিলেন, সেই ফোন আমাদের সামরিক বাহিনী থেকে রিসিভ করা হয়, তার ভিত্তিতে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তাহলে ডোনাল্ড ট্রাম্পের ভক্ত যদি হন, তাহলে আপনি ডোনাল্ড ট্রাম্পের কথা বিশ্বাস করবেন, জয়শঙ্করের কথা বিশ্বাস করবেন, যদি আপনি ভারতবর্ষকে ভালোবাসেন। এবার চলে আসি, মাঝে মাঝে এটা আমার সাধারণ কথা, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ কেন? সংবিধানে লেখা আছে বলে না। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ তার কারণ ভারতবর্ষের মানুষ ধর্মনিরপেক্ষ। ভারতবর্ষের মেজরিটি কারা? আজকে আজিজুল ইতিহাসের অধ্যাপক হয়ে আজকে আজিজুল এটা বলুক যে সারা পৃথিবীতে মুসলিম মেজরিটি এই রকমের কতগুলো দেশ তার সংবিধানের মধ্যে ধর্মনিরপেক্ষতা শব্দটিকে উল্লেখ করে তারা দেশ পরিচালনা করছে।
এরপরে আসি আমাদের মালদা মুর্শিদাবাদ ফ্যাসিস্ট। এই পশ্চিমবঙ্গ যা একসময় ইতিহাস বলছে, শ্যামাপ্রসাদ মুখার্জি তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে হিন্দুদেরকে রক্ষা করার স্বার্থে এই পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, সেখান থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উৎপত্তি। আজকে সেখানে দাঁড়িয়ে মালদা মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হচ্ছে, যেখানে সংখ্যাধিক্য হচ্ছে ফ্যাসিস্ট। এরপরেও বলতে হবে ফ্যাসিস্ট। সময় একদম শেষের পথে, একটু বিশ্বজিৎ দা এবং আজিজুল দা নিয়ে দুজনে নিয়ে নেব। বিষয় হচ্ছে শঙ্কর, ডোনাল্ড ট্রাম্প আমার বন্ধু নয় বা আমি ভক্তও না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে কার ভক্ত গোটা বিশ্বের প্রতিটা মানুষ জানে। কারণ ওই আমেরিকার বুকে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে কে আমেরিকার দাঁড়িয়ে আবকি বার ট্রাম্প। আপনি যদি ভারতের কথা বলেন, ভারত সবার বন্ধু। ভারত কিন্তু ইরানেরও বন্ধু, ইসরায়েলেরও বন্ধু। অবশ্যই। আর হলো বাকি ডোনাল্ড ট্রাম্পের ইন্টারফারেন্স। ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন যে আমি এরকম কিছু বলিনি, নিজে কথা বলে উইথড্র করেছে। আর তাও সেটা তখন ভারত পাকিস্তানের 9টা জঙ্গি ঘাঁটি, 5টা বিমান ঘাঁটি ধ্বংস হয়ে যাওয়ার পর। আমি এই প্রশ্নটাই করব, সবার আগে আমার প্রতিবেশীদের বন্ধু হওয়া উচিত, কিন্তু প্রশ্ন হচ্ছে 2014 মানে আপনি চান যে ভারত পাকিস্তানের সাথে বন্ধুত্ব করুক? না, পাকিস্তান বাদে, আমি যেটা বলেছি পাকিস্তান বাদে বাকি যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে। এইটাই সমস্যা, আপনাদের এই পাকিস্তান প্রীতিটাই সমস্যা। এত পাকিস্তান প্রীতি কেন? বিশ্বজিৎ দা তাদের সঙ্গে প্লিজ একটু প্লিজ বিশ্বজিৎ দা সময় শেষ। বিশ্বজিৎ দা, আমি জানি না যে কেন আমাদের এত পাকিস্তান প্রীতি, কেন বাংলাদেশ প্রীতি। আমরা কি সত্যি সত্যি ভারত বাংলাদেশের ঘটনা ঘটার পরে পশ্চিমবঙ্গের শাসক দল বা মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিলেন যে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে আন্তর্জাতিক বিষয় সেই মতো আমরা, এবং একটাও কথা বলেন। দ্বিতীয় কথা, প্রশ্ন করার অধিকার নিয়ে বলছে। প্রশ্ন করার অধিকার যদি থাকে তাহলে উত্তর দেওয়ার অধিকার আছে। তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গণতন্ত্রের মান্যতা দিয়ে কতবার সাংবাদিকদের সামনে উপস্থিত হয়েছে, কতবার প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রশ্ন দেওয়ার অধিকার আছে, উত্তর দেওয়ার ভারতবর্ষের সংবিধানের অধিকার আছে। সেই উত্তর দেননি কেন দিনের পর দিন সাংবাদিকদের? আমি যেহেতু সময় শেষ, একটা কথাই বলবো। কার্ল মার্কস একসময় বলেছিলেন যে রাষ্ট্রের বিলুপ্ত হবে, কিন্তু ভারতবর্ষের যারা অপোজিশনে আছেন তারা মার্কসের লাইন পড়ে এইটুকুনি উদ্বুদ্ধ হয়েছেন যে ভারত রাষ্ট্রের বিলুপ্ত ঘটুক আর সব রাষ্ট্র বেঁচে থাকুক। ভারতের ভেঙে চুরে যাওয়া বা ভারত রাষ্ট্রের বিলুপ্তিকরণ বা ভারতের যা কিছু সংস্কৃতি, সময় একদম শেষ, একদমই তাই। সেইটা থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে কথাটি আলোচনা এখানেই শেষ করলাম। এই একই জায়গা থেকে তো আমরা শুরু করেছিলাম, এখান থেকেই শেষ হোক। আমি জানি না যেটা আমরা প্যানেলে শেষ করতে পারি সেটা দেশের রাজনীতিকরা কেন শেষ করতে পারে না। রাজনৈতিক দলের বিরোধিতা দেশের বিরোধিতা নয়। তাই দেশের শত্রুকে হাত মজবুত করার জন্য দেশে থেকে পাকিস্তান প্রীতি, বাংলাদেশ প্রীতি আখেরে কি দেশের লাভ করছে? সরকার আসবে যাবে, কিন্তু যে ক্ষতি হয়ে যাচ্ছে সেই ক্ষতির মাসুলকে গুনবে। আর একটা ইনফরমেশন দিয়ে শেষ করি আমার অতিথিদের জন্য, যারা দর্শকদের জন্য। অনেকেই বলেন যে প্রেস ফ্রিডম ইন্ডেক্স, একটু খোঁজ নিয়ে দেখবেন এটা প্রেস ফ্রিডম ইন্ডেক্স। এই ইন্ডেক্সটা তৈরি করছেন কারা, এর মাথায় কারা রয়েছেন, কিসের জন্য, কোন উদ্দেশ্যে এরা পাকিস্তানের সংবাদ মাধ্যমের স্বাধীনতা, বাংলাদেশ, এগুলোকেও নাকি ভারতের থেকে অনেক এগিয়ে রাখছেন, যেখানে এদের এই সমস্ত দেশেতে কথা বলা বা লেখা পর্যন্ত, যেন লিখলে সংবাদ মাধ্যমের দপ্তর পর্যন্ত ভাঙচুর হয়ে যায়। একটু খতিয়ে দেখবেন কোন উদ্দেশ্যে প্রেস ফ্রিডম ইন্ডেক্স চলছে। এবং তার সঙ্গে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই গোটা প্রেস ফ্রিডম ইন্ডেক্সে বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমকে র্যাঙ্ক করে দেওয়ার পর এখনো পর্যন্ত পরিসংখ্যান বলছে 70%-এর ওপরের দেশ এই পরিসংখ্যানকে মানতে চায়নি। তারা বলেছে এটা সম্পূর্ণ বিকৃত এবং এটা সঠিক নয়। একটু খোঁজ নিয়ে দেখলে বোঝা যাবে যে মাথায় কারা, কোন উদ্দেশ্যে এরা মূলত এশিয়ার দেশগুলোকে সব থেকে খারাপ দেখাতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ। কথাকের আলোচনা এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে এর পরের এপিসোডে। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।